ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারো। নমস্কার সবাইকে, তোমরা হয়তো সবাই ভালোই আছো। পরীক্ষা তো তোমাদের সংস্কৃত পরীক্ষাটা 11-এর পরীক্ষা তোমরা দিতে পারলে না। যাই হোক, সেটা তোমরা কালকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে সবাই ক্লাস 12-এ সবাইকে উঠিয়ে দেবে। এই সমস্যা নেই, 12-এর পড়াশোনা তোমাদের শুরু করতে হবে, কারণ তোমাদের পরীক্ষা হয়তো নির্দিষ্ট সময়ই হবে। তো তার জন্য স্কুল কলেজ বন্ধ এবং তাই ক্লাস করতে পারছো না বা ক্লাস হচ্ছে না। আমিও ভেবেছি বা অন্যান্য টিচাররা যারা একাদশ 9-10-এর যারা ছিল, যারা উচ্চ মাধ্যমিকের টিচার, তারা হয়তো টুকটাক ক্লাস শুরু করেছে অনলাইনে। তো আমিও ভাবলাম যে তোমাদের জন্য কিছু ক্লাস না করলে হয়তো তোমাদের একটু ক্ষতি হবে। তো আমি একটা ক্লাস তোমাদের কাছে করাবো, এইভাবেই প্রায় মাঝে মাঝে ক্লাস করাবো তোমাদেরকে। তো তার আগে আমি দেখিয়ে নিই যে তোমরা বইটা একটু দেখে নাও, ঠিক আছে? এই বইটাই থাকবে, হয়তো বা এই বিষয়টা দ্বারা তোমরা জানো না, এই বইটাই থাকবে। তো এই বইটার মধ্যে একাদশ এবং দ্বাদশ শ্রেণী আছে। তো প্রথমে একাদশ শ্রেণীগুলো আমরা 11-এ পড়ে ফেলেছি, এবার দ্বাদশ শ্রেণী শুরু হবে। এই এখানে পাঠ্যাংশটা, পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি। পেজ নাম্বারটা হলো 53 আর্যাবর্ত বর্ণনম, এটা একটা গদ্য। এখান থেকে তোমাদের ক্লাস 12-এ শুরু হবে। তার সঙ্গে আরেকটা জিনিস বলে নিই যে তোমরা কোন কোন বই কিনবে। এটা তো আমাদের টেক্সট বই রয়েছে, তো সহকারী বই কিনতেই হবে সংস্কৃতে, এই বিষয়টা আমাদের একটু নজর দিতেই হবে। তো এই দুটো বই আমি বলবো, এই দুটোর মধ্যে একটা কিনলেই হবে। তো এখানে দেখো একটা রায় এবং মার্টিনের পাবলিকেশনের এই বইটা তোমরা একটু দেখে নাও। দেখো লেখা আছে সংস্কৃত বিচিত্রা, এই বইটা, অথবা ছায়া প্রকাশনের বইটাও ভালো, সঞ্জিত কুমার সাধুকা, এই বইটা। এই দুটো বইয়ের মধ্যে তোমরা একটা বই কিনবে। তো খুব বেশি এই বিষয়ে সময় নষ্ট করবো না। এখন তোমরা যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে, কোশ্চেন প্যাটার্নের বিষয়ে জানতে গেলে আমার ডেসক্রিপশনে, মানে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি। ওখানে কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে, কোনটা থেকে কয়টা কোশ্চেন হবে, সেই বিষয়ে ডিটেলস আলোচনা করা আছে, তোমরা একটু দেখে নিও। তো কোশ্চেন প্যাটার্নটা আমি আলোচনা করব না। আমি আজকে গদ্যাংশ, তোমাদের খুব লেখাটা হয়তো তোমাদের বোঝা যাচ্ছে না, কারণ কি কলমটা আমার কাছে ভালো নেই, আমি দোকানেও কিনতে পারছি না। যাই হোক, একটা কলম ছিল, সেটা দিয়ে আমি লিখেছি। তো গদ্যাংশ বনগতা গুহা, বনগতা গুহা তোমাদের আমি পড়াবো। এটা একটা গদ্যাংশ, 2 নম্বর গদ্যাংশটা হলো বনগতা গুহা। দুটি গদ্যাংশ আছে তোমাদের, একটা হলো বনগতা গুহা আর একটা হলো আর্যাবর্ত বর্ণনা। তো বনগতা গুহা সম্পর্কে তোমাদের আমি আজকে বেসিক যে ধারণাটা সেটা দিব। বনগতা গুহা একটা অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্য কি? যেটা সংস্কৃতের কোনো কবি রচনা করেননি, সেটা অন্য ভাষায় রচিত হয়েছিল, সেই ভাষা থেকে সংস্কৃতে কেউ অনুবাদ করেছে, সংস্কৃত অনুবাদ করেছে। তো এই যে অনুবাদ করেছে হলো গোবিন্দ কৃষ্ণ মোদক। গোবিন্দ কৃষ্ণ মোদক, ঠিক আছে, এটা অনুবাদ করেছে। এবং তিনি যখন অনুবাদ করেন তখন তিনি এই গল্পটার নাম দেন হলো চৌরচত্বারিংশী কথা, যখন অনুবাদ করেন। এইবার প্রশ্ন হয় যে কোথা থেকে অনুবাদ করেন? তো সহস্র এক আরব্য রজনী, এটা একটা সহস্র এবং আরব্য রজনী, অনেক গল্পের সমন্বয় সেখানে আছে, বহু গল্প। তার মধ্যে একটা গল্প ছিল আলিবাবা ও 40 চোর। অনেকেই এই বিষয়ে কার্টুন হয়তো বা টিভিতে দেখে থাকতে পারো, বা ঠিক আছে তোমরা বিভিন্ন জায়গায় এই গল্পটা পড়ে থাকতে পারো। এই বিষয়টা ফিল্মও আছে, খুব ইন্টারেস্টিং, খুব মজাদার একটা গল্প। তো সেই গল্পটাকে আলিবাবা ও 40 চোর, এই গল্পটাকে সংস্কৃত অনুবাদ করা হয়। সংস্কৃত যখন অনুবাদ করা হয় তখন নাম দেওয়া হয় চৌরচত্বারিংশী কথা। মানে চত্বারিংশী মানে 40, চোর মানে চোর, ঠিক আছে, কথা মানে 40 জন চোরের কথা, এটাই এই গল্পটার নাম। এইবার তোমাদের পাঠ্যাংশটা বনগতা গুহা হলো কেন প্রশ্ন হতেই পারে, যে যেহেতু উনি অনুবাদ করলেন, মানে গোবিন্দ কৃষ্ণ মোদক অনুবাদ করলেন হলো চৌরচত্বারিংশী কথা, তো পাঠ্যাংশ বনগতা গুহা কেন? তো যে গল্পটা ছিল চৌরচত্বারিংশী কথা, এটা একটা বৃহৎ গল্প। তো সেখান থেকে সম্পূর্ণ অংশ তোমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত করা হয়নি, এখান থেকে কিছুটা তোমাদের পাঠ্যে নেওয়া হয়েছে। কারণ এই পাঠ্যাংশের যতটুকু গল্প নেওয়া হয়েছে আমরা পড়বো আস্তে আস্তে। তো দেখবো যে একটা বনে অবস্থিত গুহাকে কেন্দ্র করেই, ঠিক আছে, এই তোমাদের পাঠ্যাংশটি আবর্তিত হয়েছে বা ঘোরাফেরা করছে। তাই এর নাম সংসদ থেকে যখন সংস্কৃত এই গল্পটা সিলেক্ট করা হয় তোমাদের পাঠ্যের জন্য, তখন সংসদ থেকে এরা নাম দিয়েছে বনগতা গুহা, ঠিক আছে।
তাহলে যদি প্রশ্ন আছে যে বনগতা গুহার উৎস কি, বনগতা গুহার উৎস অবশ্যই বনগতা গুহার উৎস অবশ্যই গোবিন্দ কৃষ্ণ মোদক রচিত চৌরচত্বারিংশী কথা। ঠিক আছে, এবার যদি বলে কোথা থেকে অনুবাদ করা হয় চৌরচত্বারিংশী কথা, সেটা হবে আলিবাবা ও 40 সহস্র এক আরব্য রজনীর এক গল্প, আলিবাবা এবং 40 চোর থেকে। এটা একটু পরিষ্কার রাখতে হবে। যাই হোক, তো এখানে বনগতা গুহার যে পাঠ্যাংশটা আছে সেটা আমি তোমাদের সামনে কিছুটা করে পড়াবো। তো আজকে আমি শুরু করব। তো আমি আমার কাছে একটা বই নিয়ে রেখেছি, তোমাদের স্ক্রিনের পাশে দেখো বইটা আমি আস্তে 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 দিয়ে দিব, তোমরা সেখানে দেখে নাও, বা তোমরা একটা বই নিয়ে বসো, ঠিক আছে, তাহলে বেশি সুবিধা হবে। লাইন বাই লাইন তোমরা বইটা দেখো এবং আমি কীভাবে পড়াচ্ছি, কোনটার মানে কি সেটা তোমরা একটু অনুভব করো। কারণ প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হয়, এটা আমি বলে দিলাম, লাইন তুলে প্রশ্ন হয়। তো এই টেক্সটটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। টেক্সটটা যদি আমরা ভালোভাবে জানি অবশ্যই ভালো নম্বর পাবো। সংস্কৃতে 90% পাওয়া কোনো ব্যাপারই না, 95 কোনো ব্যাপারই না। তো তাই আমরা যদি টেক্সটটা ভালো করে পড়ি সেটা সম্ভব। শর্ট কোশ্চেনগুলো আমাদের টেক্সটের থেকেই থাকবে। তাহলে দেখো লেখা আছে বনগতা গুহা। বনগতা গুহা প্রথম লাইনটাই দেখো, পুরা পার্শিকানাং পুরে কশ্যপ। দেখো এই যে এস এর মতন আছে, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে, যারা ক্লাস পড়েছো বা যারা 11-এ পড়েছো, এটাকে লুপ্ত আকার বলা হয় বা অবগ্রহ বলা হয়, সেই বিষয়ে আমরা জানি না, লুপ্ত আকার আমরা ধরব। তাহলে কশ্যপ অলিপর বা সন্ধি বিচ্ছেদ করে উচ্চারণ করলাম, কশ্যপ অলিপর বা চেতি সহদর বসত স্ম। প্রথম লাইনটি পুরা মানে প্রাচীনকালে, পার্শিকানাং পুর মানে নগর, পার্শিক নগরে, কশ্যপ অলিপর বা চেতি সহদর বসত স্ম। সহদর মানে এক উদরে যাদের জন্ম, মানে একই মাতৃগর্ভে যাদের জন্ম তাদের সহদর বলা হয়। তাহলে পার্শিক নগরে কশ্যপ ও অলিপর্বা নামে দুই সহোদর বা ভাই বাস করত। ঠিক আছে, তো এই হলো প্রথম লাইন। এখন এখান থেকে কি প্রশ্ন হতে পারে যে পাঠ্যাংশে দুই ভাইয়ের নাম কি, কশ্যপ ও অলিপর্বা, কোন নগরে বাস করত, পার্শ্বিক নগরে বাস করত। দেখো এইভাবে প্রশ্ন আসবে, ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের একটু তৈরি করে নিতে হবে শর্ট কোশ্চেন। তারপরে লাইন, তয় জনক নাতি প্রভূত ধন বভুব। বভুব এটা ভূধাতুর লিটের কম, পরোক্ষ হতি। তয়র জনক, তয়হ মানে তাদের দুজনের জনক মানে আমরা জানি বাবা, তাদের দুজনের বাবা। নাতি প্রভূত ধন বভুব, তাদের দুইজনের বাবা অতি ধনবান ছিল না, ন অতি প্রভূত ধন, ঠিক আছে, ন অতি প্রভূত ধন মানে খুব ধনবান ছিল না, তার মানে কি দরিদ্র ছিল। এখন প্রশ্ন হতে পারে যে তার পিতা কেমন ছিল, আসে, ঠিক আছে, তার পিতা ছিল দরিদ্র। এই প্রশ্নটা আমাদের মনে রাখতে হবে, উত্তরটা মনে রাখতে হবে। তাহলে 2 নম্বর লাইন হয়ে গেল। এবার পরের লাইন, সুতয় স্থূল্য বৃত্তি রসৌ। দেখো আমি ভেঙে ভেঙে পড়ছি, সুতয় স্থূল্য বৃত্তি রসৌ মৃত্যুম সন্নিহিতম প্রেক্ষ নিজম বৃত্তদিকং তয়ঃ সমম ব্যভজত। ঠিক আছে, তো এটার মানে কি, সুতয়। এবার সুত মানে কি, সুত মানে আমাদের জানতে হবে, সুত মানে পুত্র। সুতয় মানে দুই পুত্রের মধ্যে, স্থূল্য বৃত্তি রসৌ, অসৌ মানে হচ্ছে হলো এ অধর শব্দ রূপের প্রথম বচন অসৌ মানে এ বলতে তার পিতাকে বোঝাচ্ছে, অসৌ বলতে এখানে তার পিতাকে বোঝাচ্ছে। দুই পুত্রের মধ্যে তুল্য বৃত্তি, সমান দৃষ্টি সম্পন্ন বা সমভাবাপন্ন বা একই রকম দেখে, কাউকে বেশি পক্ষপাতিত্ব তার মধ্যে ছিল না, দুই পুত্র তার কাছে সমান ছিল। সুতয়া তুল্য বৃত্তি রসৌ, বুঝলে মানেটা, দুই পুত্রের মধ্যে সমান দৃষ্টি সম্পন্ন। মৃত্যুং সন্নিহিতম, মৃত্যু মানে মৃত্যু আসন্ন থেকে, সন্নিহিতম মানে কাছে, কাছে দেখে, প্রেক্ষ, ঠিক আছে, এটা ল্যাপ প্রত্যয় যোগ করা আছে, প্রেক্ষ মানে দেখে, ঠিক আছে, নিজম বৃত্তদিকম তয় সমম ব্যভজত, নিজে যে বৃত্ত তার যে অর্থ সম্পদ ছিল দুই পুত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। তো এগুলোর আমি শুধুমাত্র যে শব্দগুলোর অর্থ, সেই অর্থ অনুসারে পড়ছি, গ্রামাটিক্যাল ব্যাখ্যা কিন্তু এখন করছি না। গ্রামাটিক্যাল ব্যাখ্যা আমি একসময় করে দিব, তোমাদের ক্লাসে করে দিব।
তারপর পরের লাইনটা দেখি, তার মানে দুই পুত্রকে সমান দৃষ্টি সম্পন্ন তিনি দেখতেন, তাই তার যে সম্পত্তি ছিল দুই পুত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। এবার দুই পুত্র কি কেমন দৃষ্টিতে দেখতেন এরকম প্রশ্ন আছে, তাহলে সমদৃষ্টি সম্পন্ন, সমদৃষ্টিতে তিনি দেখতেন। এবং তিনি কি করেছিলেন, তিনি দুই পুত্রের মধ্যে তার সম্পত্তি যেটা ছিল সেই সম্পত্তি দুই ভাগে সমান ভাগে ভাগ করে দিয়েছে, এইরকম প্রশ্ন হয়। তারপর যেন তো পড়লেন, যেন তো, তো বলতে তাদের দুজনকে বোঝাচ্ছে, স তো দুই বচনে আছে তাই দুজন, ঠিক আছে, স বলতে এক বচন, তো মানে দুই বচন, ঠিক আছে। যেন তো যার দ্বারা তারা দুজন, কে, কশ্যপ এবং অলিপর্বা দুই ভাই। তো কশ্যপ এবং অলিপর্বা এই বিষয়ে একটু বলে দিই যে মূল যে গ্রন্থটাই ছিল সেই গ্রন্থ বা একটা ফিল্ম আমি দেখেছিলাম এই বিষয়ে, যে নাটকের চরিত্র ছিল কাশেম এবং আলিবাবা, আলিবাবা এবং 40 চোর। তো কাশিম এবং আলিবাবা দুই ভাইয়ের নাম ছিল। তো এখানে কিছুটা পরিবর্তন করা হয়েছে, এখানে কাশিমটা হয়ে গেছে কশ্যপ এবং আলিবাবাটা অলিপর্বা হলো। তো জেনাতো বিভবাদর্জন বিষয়ে তুল্যাবস্ত শ্বেতাম, ঠিক আছে। যেন মানে ওই যে সম্পত্তি ভাগ করে দিল, এই সম্পত্তি ভাগ করার ফলে, সম্পত্তি ভাগ করার জন্য, এই অর্থে যেন তো মানে তারা দুইজন কশ্যপ এবং অলিপর্ব দুই ভাই বিভবাদ অর্জন বিষয়ে, বিভব মানে টাকা পয়সা বা বৃত্ত যেটা বললাম, বিভব বা টাকা পয়সাও বোঝাচ্ছে বা সম্মানও বোঝাচ্ছে বা গৌরবও বোঝাচ্ছে, অর্জন বিষয়ে তুল্যাবস্ত শ্বেতাম, দুইজন সমান অবস্থায় থাকে, কেউ বেশি হতে না পারে। তার বাবার ছিল সমান দৃষ্টি, যে দুই ভাই সমান দৃষ্টি সম্পন্ন তিনি দেখতেন, এবং তার বৃত্ত, তার যে অর্থ সম্পদ ছিল দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন, যেন তারা বৃত্তাদি অর্জন বিষয়ে সমান অবস্থায় থাকে। এই ছিল তার বাবার নিরপেক্ষ দৃষ্টি। তারপর অথঃ কশ্যপঃ কস্যচিন মহাধনস্য পুত্রীম উদ্বহৎ, পুত্রীম উদ্বহৎ সন্ধি করে আছে, একবারে বললাম পুত্রীম উদ্বহৎ। অথ তারপর কশ্যপঃ, কশ্যপ, কস্যচিন, এখানে কস্যচিন যোগ মহাধনস্য একসাথে হবে কস্যচিন মহাধনস্য। অথ তারপর কশ্যপ কোন, কস্যচিত মানে কোন এক, মহাধনস্য মানে মহাধনবানের বা ধনীর, পুত্রীম, পুত্রী মানে আমরা জানি পুত্রী মেয়ে, ঠিক আছে, কন্যা, উদ্বহৎ, উদ্বহ মানে বিবাহ, ঠিক আছে, শব্দটা আমাদের মনে রাখতে হবে, উদ্বহ মানে বিবাহ করা, উদ্বহন করেছিল, বিবাহ করেছিল। তাহলে কশ্যপ কি করলো, কশ্যপ একটা ভাই, কশ্যপ এবং অলিপর্ব দুই ভাই, কশ্যপ কি করলো, এক মহাধনী পুত্রকে বিয়ে করে নিল, একটু চালাক ছিল, ঠিক আছে। যেন শপথ দেব নগরবাসীভি বণিক বরই স্থূল্য বিভব ভব ভব, যেন যার দ্বারা সে, কে, কশ্যপ, যে বিবাহ করলো, কশ্যপ দুই ভাইয়ের মধ্যে কশ্যপ, শপথ দেব, শপদি এব তৎক্ষণাতি বা হঠাৎই, হঠাৎ, এরকম হঠাৎ অর্থ বলছে, হঠাৎই, হঠাৎ কি হলো, কি হলো, নগরবাসীবি, নগরের যে অন্যান্য নগরবাসীবি বণিক বরই, নগরবাসী অন্যান্য যারা বণিক ছিল, বরই স্থূল্য বিভব বহু, তাদের সমান সম্পত্তিবান বা অর্থবান হয়ে উঠেছিল। যেহেতু সে ধনীর মেয়েকে বিয়ে করেছিল, হয়তোবা যাকে বিয়ে করেছিল সেই ধনবান ব্যক্তির অন্য কোনো ছেলে পেলে ছিল না, ঠিক আছে। তো সে ওই ধনী ব্যক্তির সম্পত্তি লাভ করে সেও ধনবান হয়ে গেল, এবং নগরের অন্যান্য বণিকদের মধ্যে বণিকদের মধ্যেও তার শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করলেন, যে তারও প্রচুর ধন হয়ে গেল। বিবধৈশ্চ বিলাসী কালমনায়াত, বিবিধৈশ্চ বিলাসী কালমনায়াত, বিবিধ বিলাস বেসনে কাল কাটাচ্ছিল, বিবিধ বিলাস বেসনে, যেমন বিলাস মানে যেটা চাইতো, ঠিক আছে, সেটাই পাইতো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। বিভিন্ন বিলাস বেসনে তো টাকা পয়সা হয়ে গেল, প্রচুর বিলাস বেসনে সে সময় যাপন করছিল। তথা হি প্রভূত ধনত্বাৎ ঈপ্সিতম কিমপি বস্তু তস্য দুরাশতম নাশি, তথা হি প্রভূত ধনত্বাৎ, প্রভূত ধন হওয়ার ফলে ঈপ্সিত কোনো বস্তুই তার থেকে দূরে ছিল না, ঈপ্সিত মানে প্রার্থিত, তার যেটা ইচ্ছা ছিল সেই রকম কোনো বস্তুই তার থেকে দূরে ছিল না, সে এত ধনবান হয়ে গেছিল, সে ঘোড়া ছিল ঘোড়া বেঁধে, সোনা ছিল সোনা, সোনার মালা হার, ঠিক আছে, যা চেত, ঠিক আছে, সঙ্গে সঙ্গে তার কাছে উপস্থিত হওয়ার মতন তার কাছে ধন ছিল, এরকম তার পরিস্থিতি হয়ে গিয়েছিল। খুব সুন্দর গল্পটা। এইটুক হলো অলিপর্বার অবস্থা, না কশ্যপের অবস্থা, কশ্যপ কিভাবে হঠাৎ করে ধনু হয়ে গেল, এইটুক হলো তার বর্ণনা আছে।
তারপরের প্যারাগ্রাফটা আমরা অলি পর্বার অবস্থা। এদিকে তো তার বাবা সমান ভাগে ভাগ করে দিল, কশ্যপ তো মহাধনী হয়ে গেল এক পুত্রীকে বিবাহ করে। কারণ প্রশ্ন এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয় যে কশ্যপ কাকে বিবাহ করেছিল, তার ফলে কি হয়েছিল, কি পরিবর্তন হয়েছিল, ঠিক আছে, কশ্যপের অবস্থা কেমন ছিল, এরকম এই প্রশ্নগুলো এখান থেকে হবে। তারপরে প্যারাগ্রাফটা দেখো, যথালি পর্বণ তথা তস্য শ্বশুরস্যাপি অল্পমেব বিত্তমাসীৎ। কশ্যপের কথা বললে এবার অলি পর্বের কথা বলছে, যথা অলি পর্বণ তথা তস্য শ্বশুরস্যাপি অল্পমেব বিত্তমাসীৎ। বলছে যথা অলি পর্বার ঠিক তেমনি তার শ্বশুরেরও অল্পই বৃত্ত ছিল। প্রথমেই শ্বশুরের কথা বলে নিল, কারণ কি কশ্যপ শ্বশুরের দ্বারা ধনী হয়েছিল, তাই আগেই এই সম্ভাবনাটাকে কবি নষ্ট করে দিল যে যথালি পর্বণ তথা তস্য শ্বশুরস্যাপি অল্পমেব বিত্তমাসীৎ। বলছে যেমন অলি পর্বার ঠিক তেমনি তার শ্বশুরেরও অল্প বৃত্ত ছিল, মানে কোনো সেরকম ধন ছিল না। তার মানে অলি পর্বও দরিদ্র ছিল, তার শ্বশুরও দরিদ্র ছিল, মানে শ্বশুরকে দিয়ে ধনী হওয়ার মতন সম্ভাবনা তার ছিল না। হলো জেনস নিশ্চিক উটজে কৃতাবাস, যার ফলে সে নিশ্চিক উটজে কৃতাবাস, সে নিশ্চিক মানে সৌন্দর্যহীন বা বৃষ্টি পুষ্টি যাই বোঝায়, সৌন্দর্যহীন একটা কুটির, উটোজ শব্দটার মানে আসে, উটোজ শব্দটা হলো কুটির, ঠিক আছে, কুটিরের কৃতাবাস বাস করতো, মানে ছোট একটা কোনো রকম সৌন্দর্যহীন একটা কুটিরে বাস করতো কে, অলিপর। আত্মানম চ কলত্রাপত্যানি চ মহতা কষ্টেন উপোষ, এবং আত্মানম নিজেকে, আত্মানম চ কলত্রাপত্যানি, কলত্র মানে পত্নী, অপত্যানি, কলত্র যোগ অপত্যানি, কলত্রাপত্যানি, ঠিক আছে, তার যে পত্নী এবং অপত্য সন্তানদের খুব মহতা কষ্টেন, খুব কষ্টে, শব্দলোকে তৃতীয় একজন মহতা কষ্টেন উপোষ পালন করেছিল, ঠিক আছে, এই অতীত। অসু মানে এ, ঠিক আছে, অসু শব্দটার অর্থ হলো এ, ঠিক আছে, এ বলতে এখানে অলি পর্বকে বোঝাচ্ছে। প্রত্যহমুসুসি সমুত্থায় ইন্ধন ছেদনায় বিপিনং ব্রজতি। অসু অলি পর্বা প্রত্যহম উশুসি, প্রত্যহম মানে প্রতিদিন, প্রত্যহম শব্দটা সমাস আছে, অহনীয় অহনীয় প্রত্যহম, এটা অব্যয়ভাব। যখন সমাস পড়াবো তোমাদের আমি ডিটেলস বলে দেবো যে সমাস কীভাবে কোনটা কী হলো। তো এখন শুনে নাও যে এই সমাসগত পদটা হলো প্রত্যহম, এটা হবে অহনি, এটা অব্যয়ভাব সমাস। তো অসু প্রত্যহম উশুসি, উশুসি মানে উষাকালে, ভোরের বেলায়, সমুত্থায় উঠে, ইন্ধন ছেদনায় বিপিনং প্রজাতি, ইন্ধন মানে কাঠ কাটতে, বিপিন মানে হচ্ছে বন, ঠিক আছে, বিপিন শব্দটা অনেক জায়গায় বাজার অর্থেও আছে, এখানে বন অর্থে বনে যেত। হলো, তাহলে কোথায় যেত, কি কাটতে, ইন্ধন ছেদন করতে বনে যেত। ইন্ধন শব্দটার অর্থ আছে ইন্ধন মানে কাঠ, জ্বালানি কাঠ, বিপিন মানে বন, যেত, ঠিক আছে। তাহলে অলিপর্ব কোথায় যেত প্রত্যেকদিন সকালবেলা, বনে কাঠ কাটতে যেত। এগুলো প্রশ্ন আসবে, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হয় এবং প্রত্যেকটা লাইন তুলেও প্রশ্ন হয়, ঠিক আছে। তাই আমাদের ট্রিকগুলো ভালো করে জানতে হবে, তাই আমি ট্রিকগুলো কিন্তু পড়াচ্ছি। ছিন্নমিন্ধনম ত্রয়াণং গর্ধবাণং পৃষ্ঠগতং করতি। ছিন্নম ইন্ধনম, ছিন্ন মানে কাটা, কাঠ, 3টি গাধার পিঠে স্থাপন করত। তাহলে তার কয়টি গাধা ছিল, প্রশ্ন হতে পারে, 3টি গাধা। দেখো প্রত্যেকটা লাইন থেকে যেই তথ্যগুলো আসে সেই তথ্যগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসবে, এটা একটু মনে রাখতে হবে। ছিন্নম ইন্ধনম, ছিন্ন মানে কাটা কাঠ, ছিন্ন ইন্ধন বলতে জ্বালানি কাঠ বললো, সে কাটা জ্বালানি কাঠ, ত্রয়াণং গর্ধবাণং পৃষ্ঠগতং করতি, 3টি গাধার পিঠে স্থাপন করত। তারপর পুরম আনয়তি, পুর মানে নগর, নগরে নিয়ে আসত। এই প্রথমেই ছিল পুরা পার্শ্বিকানাং পুরে, তখনই বলেছে পুর শব্দটার অর্থ হলো নগরে নিয়ে আসত। তত্র চ বিক্রি নীতি, সেখানে কি করতো, বিক্রি করতো, কি করতো, ওই কাঠগুলো বিক্রি করতো, তত্র নগরে। ততশ্চ লব্ধেন ধনেন বৃত্তিং করে, ততশ্চ সেই কাঠ বিক্রি করে যে টাকাটা পাওয়া যেত, সেই টাকার দ্বারা সে যে অর্থ লাভ করতো, সেই লব্ধেন অর্থেন, ঠিক আছে, বৃত্তিং করতি, তার জীবিকা নির্বাহ করত। তো এই হলো দুটো প্যারাগ্রাফ আমি পড়লাম। তো দুটো প্যারাগ্রাফের প্রথম প্যারাগ্রাফে মোটামুটি অলিপর তার বাবার সম্পত্তি ভাগ করার বিষয়টা এবং কশ্যপের অর্থনৈতিক অবস্থা, এবং পরের প্যারাগ্রাফটা আছে অলিপর বা বর্তমান অবস্থা, তার অর্থনৈতিক অবস্থা বর্ণনা করা আছে। তো এই দুটো প্যারাগ্রাফ থেকে একটা প্রশ্ন হয়, সেটা হলো কশ্যপ এবং অলিপর অর্থনৈতিক অবস্থা বর্ণনা করা, ঠিক আছে।
তো এই প্রশ্নটা এখান থেকে আমাদের তৈরি করতে হবে, কিন্তু এখন আমি বলবো যে তৈরি করার দরকার নেই, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা তো আমাদের শেষ হয়ে যায়, ঠিক আছে, যারা দিবে, তো তাদের কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তো তারা যদি পরীক্ষায় চলে আসে, তাই তোমাদের তখন তোমাদের এই প্রশ্নটা ইম্পর্টেন্ট থাকবে না। তাই তোমরা এখন বড় প্রশ্নের থেকে দরকার নেই, আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে বাড়িতে আগে পড়ো, এই টেক্সট আগে ভালো করে সুন্দর করে পড়ো, পড়ে এখান থেকে কোশ্চেন বার করো, কোশ্চেন বার করে, ঠিক আছে, অ্যান্সার লেখো খাতায়, ঠিক আছে, কোশ্চেন বার করে অ্যান্সার লেখো যেভাবে আমি পড়িয়ে দিলাম, এবং লিখে পরবর্তীতে তৈরি করো, এবং কোনো রকম সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবো। এবং কিছু কিছু সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে, কিছু কিছু গ্রামাটিক্যাল, যেমন কশ্যপ অলি পড়বা, কশ্যপ বিসর্গ যোগালি পড়বা, ঠিক আছে, তারপর প্রত্যহম, এটা হলো অহনীয় অহনীয় অব্যয়ভাব সমাস, কিছু কিছু শব্দের মানে, যেমন উটজ মানে হচ্ছে হলো কুটিরি, তোমরা তৈরি করো, আমার কমেন্ট বক্সে সেগুলো একটু পোস্ট করে দিতে পারো, আমি একটু দেখে দিই যে এই প্রশ্নগুলো ঠিক আছে। এবং যারা স্কুলে আসো, ঠিক আছে, আমাদের স্কুলের গ্রুপ আছে বা বিভিন্ন গ্রুপ আছে, সেখানে তোমাদের সাথে আমি আলোচনা করে নেবো যে কোনগুলো প্রশ্নগুলো পড়বে, কোনগুলো পড়বে না, ঠিক আছে, কোনগুলো পড়তে হবে, কোন কীভাবে তৈরি করবে, আরও ডিটেলস আলোচনা করবো। তাহলে আজকে আমি এই দুটো প্যারাগ্রাফ করলাম, ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি পরেরগুলো করবো, ঠিক আছে। তোমরা অসংখ্য ধন্যবাদ, তোমরা তোমরা অবশ্যই বাড়িতে পড়াশোনা করো, এই সময়টা অবশ্যই তোমরা কাজে লাগাও, এবং একটা বই তোমরা কিনে নিবে, ঠিক আছে, যে নোট বইয়ের কথা আমি বললাম। এখন যদি দোকানপাট বন্ধ, কিনে না নিতে পারো, তাহলে পাশে যারা ছিল, যারা দাদা দিদিরা পরীক্ষা দিয়েছে, তাদের কাছ থেকে ম্যানেজ করে তোমরা পড়া শুরু করে দাও, ঠিক আছে।